আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আবার নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। আমাদের টপিকসের বিষয় হচ্ছে ন্যারেশন। আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্তমানে এখন সিলেবাস অনুযায়ী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ন্যারেশন। সপ্তম শ্রেণীতে ন্যারেশন থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে 5টা বাক্যের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। আর অষ্টম শ্রেণীতে একটা প্যাসেজ আকৃতির ন্যারেশন থাকে, সেটাকে আমাদেরকে উত্তর করতে হয় 5 মার্কের জন্য। আমরা আজকে ন্যারেশনের প্রথম ক্লাসে কিছু খুঁটিনাটি বিষয়গুলো দেখবো, যে ন্যারেশন আসলে কি, কিভাবে ন্যারেশন গুলো চেঞ্জ করতে হয় এবং অ্যাসার্টিভ ন্যারেশনটা করার ট্রাই করবো না। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসের দিকে যাই। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমাদের ন্যারেশনের ক্লাস। টপিকস, আজকে টপিকস হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। স্পিচ হচ্ছে, আসলে উক্তিটা কি দেখি আমরা। বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। একটা ফ্রেন্ড আমাকে কিছু বলল, হি সেইড আই অ্যাম ইল। এই কথাটি কেউ আমাকে বললো, এই কথাটি আমি আরেকবার উপস্থাপন করবো, এটাই কিন্তু হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো সেটাই বলতেছে যে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের এই ডিরেক্ট ন্যারেশনটা প্রশ্নে থাকে, আর ইনডিরেক্ট এটা আমাদের উত্তর করতে হয়। তার মানে আমাদের এটা প্রশ্নে থাকবে আর এটা আমাদের উত্তর করতে হবে। ন্যারেশনের দুইটি অংশ, ন্যারেশনের প্রধান দুইটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ ন্যারেশন শেখার জন্য এটা গুরুত্বপূর্ণ। যেমন রান্না বান্না করতে গেলে তরি তরকারির সাথে মশলা জাতীয় কিছু প্রয়োজন হয়, ন্যারেশন করতে গেলে ঠিক রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ জানা জরুরি। ধাপে ধাপে আমরা দেখবো যে ন্যারেশন করার জন্য কি কি আমাদের আবশ্যক বা খুব জানতে হবে। রিপোর্টিং ভার্বটা কি, আমরা সেটা আগে সম্পর্কে কথা বলবো। ন্যারেশনের মধ্যে যে অংশতে সে, সেজ, সেইড, তিনটা জিনিস ভালো করে দেখতে হবে। সে, সেজ, সেইড ভার্ব থাকে, ওই অংশকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে রিপোর্টিং ভার্ব চেনার জন্য আমাদের বাক্যে তিনটা জিনিস আরো থাকতে পারে, সেটা হচ্ছে শুধু সে থাকতে পারে, স্বাভাবিক, সে, সেজ আর সেইড। এখানে একটা কথা বোল্ড করা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্বটি বাক্যের প্রথমে, রিপোর্টিং ভার্বটি বাক্যের প্রথমে বসতে পারে, আবার বাক্যের শেষেও থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আমাদের যে রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটা বাক্যের প্রথমে বসতে পারে, আবার শেষেও বসতে পারে। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচটা কি? ন্যারেশনের মধ্যে যে অংশটি ইনভার্টেড কমা দ্বারা, এই যে এই অংশটা ইনভার্টেড কমা দ্বারা, ইনভার্টেড কমা দ্বারা, ইনভার্টেড কমা দ্বারা সীমাবদ্ধ থাকে, তাকে ওই অংশকে রিপোর্টেড স্পিচ বলে। তার মানে যেটা এই অংশের ভিতরে আবদ্ধ থাকবে সেটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ন্যারেশনের ভিতরে এই দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে আসলে দুইটা পার্ট ন্যারেশনের, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। তা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ জানার জন্য আমাদের এটা জরুরি।
সব একটু খেয়াল করে দেখো, মাই ফাদার সেড টু মি, এই একটা পার্ট, আর ইউ উইল গো টাইমলি, এই একটা পার্ট। এই দুইটা পার্টের ভিতরে আমার বলছে ফার্স্ট যে পার্টটা আছে, তার মানে এই পার্টটা কিন্তু রিপোর্টিং ভার্ব। আর সেকেন্ড যে পার্টটা, আমি যে কথাটি বলছিলাম আবার বলছি, ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ আছে, তার মানে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এটা ইনভার্টেড কমার বাইরে আছে এই অংশটা, এই জন্য এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কথা হচ্ছে, আমি নিচে আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে এই অংশটি প্রথমেও থাকতে পারে, আবার রিপোর্টিং ভার্বটি বাক্যের শেষে থাকতে পারে। গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি আগেই বলছি নোটে, যে রিপোর্টিং ভার্ব কখনো বা অনেক সময় বাক্যের শেষেও থাকতে পারে। এই যে ফার্স্ট পার্ট রিপোর্টেড স্পিচ, আর সেকেন্ড পার্ট রিপোর্টিং ভার্ব। কিন্তু নোট সবার জন্য এটা দেখো, রিপোর্টিং ভার্ব শেষে থাকলেও, যদি কখনো শেষেও থাকে, ইনডিরেক্ট মানে উত্তর করার সময়, যেটা আমরা এক কথাই বুঝি, আমি আগেই বলছি ইনডিরেক্ট মানে আমরা ওইখানে উত্তর করবো আমরা তখন, উত্তর করার সময় রিপোর্টিং ভার্ব বাক্যের প্রথমে আনতে হয়। তার মানে যদি আমাদের বাক্যটা রিপোর্টিং ভার্বটা কখনো বাক্যের শেষে থাকে, যেটা আমরা এই বাক্যটাকে যদি উত্তর করতে যাই, তাহলে আমাদের এই অংশটা কিন্তু টেনে একদম প্রথমে নিয়ে আসতে হবে, আর এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এইভাবে পরীক্ষায় কিন্তু থাকে, বিশেষ করে প্যাসিভ ন্যারেশনে এরকমই মানে সব থেকে বেশি থাকে। সিম্পল ন্যারেশন এরকম থাকে বাচ্চাদেরকে মানে দ্বিধাগ্রস্ত করার জন্য। আচ্ছা, আগে একটা কথা বলছিলাম যে ন্যারেশন করা আর এই রান্না বান্না করার মতো প্রায় সেম কাজ এটা। যে রান্না বান্না করতে গেলে তরি তরকারি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের যে মশলাগুলো লাগে, ন্যারেশন করতে গেলেও কিন্তু আমাদের এই যে মশলাগুলো শুরু হয়ে গেছে কিন্তু। পার্সন পরিবর্তন লাগবে, টেন্স লাগবে, কিছু অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব ফ্রেজ যেটা এক কথা বলা হয়। আমরা দেখি এটা। প্রথমে আমরা পার্সন পরিবর্তনের নিয়মটা দেখবো আজকে। পার্সন পরিবর্তনের নিয়ম, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট নির্ণয় হয়, কিভাবে আমরা নিয়মটা পরিবর্তনটা দেখি। এই নাম্বারটা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হয়। তাহলে কোন পারসন? থার্ড পারসন। তাহলে আমরা এখান থেকে একটা শর্টকাটে আসতে পারি যে পারসন তিন প্রকার আমাদের। কত প্রকার? তিন প্রকার। তবে যে একটা আমরা এখানে পেলাম যেটা আমাদের বলছে ফার্স্ট পারসন, আমরা সামারি করে দেখবো কিন্তু। ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন, তাহলে দেখো বাক্যটা দেখো, হি সেড টু মি, মনে আছে তো এটার নাম কি? এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, আর এই টোটাল অংশটার নাম হচ্ছে আরএস, শর্টকাটে যেটা বলতে পারি যেটা রিপোর্টেড স্পিচ। তা আমরা কিন্তু বলছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচ সাবজেক্ট কোনটা? আই, সাবজেক্ট নেওয়া হয়ে গেল। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কোনটা কোনটা? আই আর উই। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? কেন রিপোর্টিং ভার্ব জানতে হবে? এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিন্তু হি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হবে। তাহলে এই আই কিন্তু হির কাছে যাবে, আর আই হির কাছে গেলে এই যে হিটা হয়েছে। এটার জন্য আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ জানা খুবই জরুরি। এটা গেল ফার্স্ট পারসনের কাজ। সেকেন্ড পারসনে আসি, বলছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, কোন পারসন? সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হয়। অবজেক্ট অনুযায়ী কি হবে? সাবজেক্ট হবে। তাহলে আমরা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন তো ইউ, এই যে ইউ,
তাহলে আমাদের এই অংশটার নাম কি? রিপোর্টিং ভার্ব। আর এটার নাম কি? রিপোর্টেড স্পিচ। এর সাবজেক্ট কি? ইউ। এই ইউ কিন্তু মির কাছে যাবে, আর ইউ মির কাছে গেলে আই হয়ে যাবে। পরে যে কেন হয় আমরা এগুলো পরে ব্যাখ্যা করবো, আরো আমরা ডিটেইলসে যখন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এগুলো করবো তখন আরো ডিটেইলসে ব্যাখ্যা করবো। তাহলে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন নেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু আগেই পড়ছিলাম যে পারসন তিন প্রকার। তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের কাজ আমাদের শেষ, বাকি আছে একটা থার্ড পারসন। সি নাম্বারটা বলছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে ইনডিরেক্ট করার সময় ওই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তার মানে থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ। তাহলে একটু যদি আমরা সামারি করি, আচ্ছা সামারিতে পড়েছি আমরা একটু দেখে নিই। শি সেড টু মি, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটার নাম আছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই বাক্যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি? হি। আর হি তো থার্ড পারসন, হি কি থার্ড পারসন? হি, শি, দে, রহিম, হ্যাঁ এটসেট্রা। তাহলে এই হি কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা একটু যদি দেখতে পাই, এই যে হি কিন্তু হির জায়গায় আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আগের গুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কি কি পরিবর্তন এসছে, আমাদের কি কি পরিবর্তন এসছে। ছিল ইউ, হয়ে গেছে আই। এখানে ছিল হচ্ছে আমাদের এখানে ছিল হচ্ছে আই, আমাদের হয়ে গেছে কি? হি। তার মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন সর্বদাই পরিবর্তনশীল, থার্ড পারসন পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে। এই যে যা আছে তাই আছে। তাহলে আমরা এ থেকে একটা সামারি করতে পারি সবার জন্য। এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সমান সমান সাবজেক্ট। কার সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কার সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সবার জন্য। এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সমান সমান অবজেক্ট। কার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। থার্ড পারসন নো চেঞ্জ। পারসন পরিবর্তনের নিয়মের জন্য কেউ যদি এই অংশটুকু জেনে রাখে তার আর আলাদা করে কোনো কিছু মুখস্থ করা লাগবে না। কিন্তু তার আগে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কিন্তু চিন্তাই হবে। আচ্ছা তাহলে পার্সন পরিবর্তন আমাদের হয়ে গেছে। এই যে আমাদের যে মশলা, সেই মশলাগুলো হচ্ছে এইগুলো। এগুলো প্রশ্নে থাকে, আর এই ঘরটা আমাদের উত্তরের সময় বসে। ভালো করে দেখো, ডিরেক্টের এই ঘরটা আমাদের প্রশ্নে থাকে, আর উত্তরের এই যে যেটা লিখছি আমাদের এই ঘরটা ইনডিরেক্টের, এটা উত্তরের সময় করতে হবে। যদি প্রশ্নে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তুমি ন্যারেশন শিখতে এসছো কিন্তু টেন্স পারো না, তাহলে ন্যারেশন তোমার জন্য না। ন্যারেশন শিখায় আসার আগে তোমাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো তোমাকে জানতে হবে, না জানলে তোমাকে আবার ওই টেন্সের ওখানে ফিরে যেতে হবে। দেখো সেটাই আমাদের এখানে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে উত্তর করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 8 নম্বরে দিয়ে দিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই যে 3 নম্বর পরে যেটা 4 নম্বরে বলছে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় এর বাচ্চারা মানে গুলিয়ে ফেলে, বুঝতে পারে না যে কেন কি জন্য হচ্ছে এটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর 6 আর এই 7 নম্বরে যেটা আছে এই পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অপরিবর্তনীয়, নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও অপরিবর্তনীয়, নো চেঞ্জ। যেটা এই হচ্ছে আমাদের ন্যারেশনের 8টা স্টেজ। এইটা জানা আমাদের অপরিহার্য। তাহলে আমাদের টেবিল নাম্বার 1 কিন্তু আমাদের শেষ। তাহলে টেবিল নাম্বার 1 কিন্তু আমাদের টেন্স রিলেটেড। টেবিল নাম্বার 1 আমাদের কি রিলেটেড? টেন্স রিলেটেড। যেটা এরপরে যে ছকটা আমাদের আছে এটাও প্রশ্নে থাকে, আর এটা হচ্ছে উত্তর। দিস থাকলে দ্যাট হবে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, দ্যাট থাকলে কিন্তু কখনোই দিস হবে না। আমি আবারও বলছি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। দিস থাকলে দ্যাট হবে, কিন্তু দ্যাট থাকলে কিন্তু কখনোই দিস হবে না। তাহলে ঠিক অনুরূপ ভাবে দিস থাকলে দোজ, তার থাকলে সো, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, লাস্ট উইক যেটা গত হয়েছে দা প্রিভিয়াস উইক, স্যার থাকলে হবে রেসপেক্টফুলি বা পোলাইটলি, আমরা স্যারকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলি। কাম থাকলে গো, এটা 7 স্টার দিয়ে রাখতে পারবো না, এটা পরীক্ষায় অহরহবার আসছে। কিন্তু কামের কিন্তু একটু মানে বৈচিত্র্যতা আছে, যে কাম অনেক সময় কিন্তু পরিবর্তন হয় না। অনেকে মনে প্রশ্ন থাকতে পারে স্যার কাম তো অনেক সময় কাম থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। এটা হচ্ছে আমরা যখন ডিটেলসে পড়বো তখন আমরা এই জিনিসটা দেখবো। মাস্ট, মাস্ট থাকলে মাস্টও থাকতে পারে, হতে পারে, আবার হ্যাড টু হতে পারে। এটাও 30টা দিয়ে রাখো, ঠিক আছে। টুডে, টুডে থাকলে দ্যাট ডে যেটা আমাদের বসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা টুমরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে যেটা গত হয়ে গেছে, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ, আর এগো থাকলে হবে আমাদের বিফোর। এই ছকে আমি যে শব্দগুলো দিয়েছি সবগুলো গুরুত্বপূর্ণ। তারপর আমি কয়েকটা একটু মার্কিং করে দিলাম। ও একটা আছে, টুমরো আছে, ইয়েস্টারডে আছে, বিফোর আছে, এগো বিফোর, নাও আছে, হেয়ার এর এটা আছে। এইগুলো পরীক্ষায় মানে বেশি বেশি আসে। তাহলে আমাদের কিন্তু টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 2 কিন্তু আমাদের শেষ। এইগুলো সেই আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাজ। তাহলে আমরা টেবিল নাম্বার 2 তে যে অ্যাডভার্বগুলো দেখলাম এগুলো আমাদের পরিবর্তনশীল। কেউ যেন ভেবো না যে তাহলে দা নেক্সট ডে আছে তাহলে টুমরো হবে, এরকম হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। টুমরো থাকলে শুধু নেক্সট ডে হবে, নেক্সট ডে থাকলে আবার তারা টুমরো দিয়ে ফেলো না, অনেক সময় আবার ভুলাই যায় সবাই। এই যে আমি এখানে একটা কাজ করছি তোমাদের জন্য। তোমাদের তো অনেকেই টেন্সে অনেক সমস্যা, অনেক সমস্যা না? শুধু তোমাদের সুবিধার্থে আমি একটা টেন্সের জন্য একদম শর্টকাট, যেটা খুব সহজে মনে থাকবে, সেই জন্য আমি একটা টেবিল নাম্বার 3 আনছি। হ্যাঁ, এটা টেবিল নাম্বার 3। এটা পড়লে তোমাদের টেন্সের কাজটা আমি বিশ্বাস করি পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে। এটা পড়লে শুধু এই 3 নাম্বার সবটা পড়লে দেখো, আমরা ওখানে পড়ছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে কি হয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আর এখানে আমি শর্টকাটে বলছি V1 থাকলে V2 হবে। মানে এটা ওটা থেকে এটা মনে রাখা আরো খুবই সহজ। আবার পরে বলছি V2 থাকলে কিন্তু হ্যাড প্লাস V3, এটা কিন্তু অনেকেই কিন্তু মনে রাখতে পারে না এটা। হ্যাঁ, এই জিনিসটা V2 থাকলে, হ্যাঁ V2 থাকলে তাহলে কি, অনেক সময় মনে করো আমাদের ওয়েন্ট থাকে, ওয়েন্ট, তার মানে এটা V2 তে আছে। তাহলে আমাদের উত্তর করতে গেলে হ্যাড প্লাস আমাদের V3 গন হবে। এই যে এই জিনিসটা, এটা বলতে যাচ্ছি আমি তোমাদেরকে। মানে আগে যে চ্যাপ্টার দিছিলাম ওটা একদম বিগিনার থেকে তুমি ছোট করতে পারবা, আর এটা করলে কি হবে, তুমি একটু অ্যাডভান্স লেভেল আসতে পারবা। অ্যামিজার, অ্যামিজার থাকলে ওয়াজ হয়,
আর ওয়াজ আর থাকলে কিন্তু হ্যাড বিন। এটা 7 স্টার দিয়ে রাখো এই ঘরটা। তুমি যত পড়বা এটা তত ভুলে যাবা, ঠিক আছে? এই জন্য এটা একটু বেশি বেশি করে পড়বা। হ্যাড হ্যাজ থাকলে হবে হ্যাড। আর এই যে পরের তিনটা দেখছো, এটা হচ্ছে মোডাল অক্সিলারির কাজ। শ্যাল থাকলে হবে শুড, উইল থাকলে উড, আর ক্যান থাকলে কুড, মোডাল অক্সিলারির পরিবর্তন। তাহলে এই সবটা কিন্তু মানে এতটা গুরুত্বপূর্ণ যে তুমি যদি এইটা নিজের আয়ত্তে আনতে পারো, তোমাকে আর টেন্সের অন্য কোনো দিকে হাত বাড়াতে হবে না, আমার বিশ্বাস। এইবার একটা কথায় আসি, সেটা হচ্ছে পার্সনের আমরা একটা আগেই দেখছিলাম যে ফার্স্ট পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এর আবার তিনটা আমাদের যে ফর্মগুলো আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। এই তিনটা ফর্ম ন্যারেশনে খুবই গুরুত্বপূর্ণ এবং থাকবে। এটা আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেটা আমরা নিজে করি। যেটা আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর আই এর পসেসিভ ফর্ম মাই। এদের ব্যাপার কিন্তু প্রোনাউনের চ্যাপ্টারে কিন্তু হিউজ পরিমাণ একটা বিশ্লেষণ দিয়ে আছে, ওটা আমরা এখন না, পরবর্তীতে যদি কখনো সময় হয় আমরা ওটা দেখবো। ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ। তো দেখছো সাবজেক্ট আর অবজেক্ট দুটাই কিন্তু সেম। কখন বলবো স্যার এটা সাবজেক্ট, কখন এটা অবজেক্ট, দেখাচ্ছে এটা। আর ইওর হচ্ছে আমাদের পসেসিভ। যদি আমাদের বাক্য বলে ইউ আর এ গুড বয়, তাহলে এই ইউটা কিন্তু আমাদের সাবজেক্ট। যদি বলে আই লাইক ইউ, তাহলে এই ইউটা আমাদের কিন্তু অবজেক্ট। তার মানে ইউ সাবজেক্ট আর অবজেক্ট দুইটাই সেম, একই রকম। যখন বাক্যের শুরুতে বসবে তখন এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, আর যখন বাক্যের শেষে বসবে তখন এটা অবজেক্ট হিসেবে কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? অনেকেই প্যাসিভ ন্যারেশনে করতে গেলে এটা অনেক সময় মানে ঝামেলায় পড়ে, যে কি করব বুঝতে পারছি না, ভুল করে ফেলে চলে আসে, বা এসে দেখে ঠিকই ভুল করে ফেলেছে। তার একটু মনোযোগী হলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, তাহলে আমাদের পার্সনের আমাদের আরো কিছু একটু আছে, আমরা একটু দেখি। দেখো, তাহলে উই কিন্তু একটা সাবজেক্ট, আজ এই ঘরটা কিন্তু আমাদের অবজেক্ট, আর আমাদের ঘরটা আমাদের হচ্ছে পসেসিভ। তাহলে হি, হিম, হিজ, আমি এগুলোকে শর্টকাটে একটা কথা বলি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার, শর্টকাটে মনে রাখার জন্য। এটা অনেক সময় অনেকেই সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ মনে রাখতে পারে না, তাই 1 2 3 আমি এরকম ভাবে এটা বলে দিই। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পসেসিভ হচ্ছে হার, এর দুইটাই সেম। দে এর অবজেক্টিভ হচ্ছে দেম, আর পসেসিভ হচ্ছে দেয়ার। ইট সাবজেক্ট, আই ইট এটা হচ্ছে অবজেক্ট, আর ইটস এইটা কিন্তু পসেসিভ। কিন্তু খেয়াল করে দেখো ইটস বানান কিন্তু এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস নাই, মানে অ্যাপোস্ট্রফি নাই, হ্যাঁ, শুধু সরাসরি এস বসে গেছে। এটা যে পসেসিভ। পসেসিভ আবার দুটো ভাগ আছে, একটা প্রোনাউন একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, খেয়াল করে দেখো এর মধ্যে যা করলাম আমরা, তারপর আমাদের একটা স্লাইড দেখি আমরা। হ্যাঁ, বেশি কিছু না, আমরা শুধু পরিবর্তনটা দেখবো কিভাবে পরিবর্তন হচ্ছে। মনে আছে তো এইটুকু অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম কিন্তু রিপোর্টিং ভার্ব। আরেকবার কিন্তু আমি স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। আর এই অংশর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের যখন পরিবর্তন করব, পার্সন পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব, সব আমরা দেখবো। যেহেতু আমরা এর আগে 4টা সব শেষ করে এসেছি, এখন আমাদের কাছে কিন্তু এটা খুব সহজ। তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ দিয়ে রাখছি এখানে। তাহলে এটার জন্য আমাদের এই যে টোল্ড বসছে, কেউ যদি সেই টু লিখে রাখে তাও কোনো সমস্যা নাই। হি টোল্ড মি, এইটুকু কোনো সমস্যা নাই। কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট বসছে, ওটা আমরা পরে দেখছি।
এই যে খেয়াল করে দেখো, তোমাদের যা বলছিলাম ভালো করে দেখবা, আই, আর এটার নাম কিন্তু রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, মনে আছে, সাবজেক্টের কাছে যাই, কার কাছে? কোন সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আই কিন্তু হির কাছে যাবে, আর আই হির কাছে গেলে হি হয়ে যাচ্ছে। এই যে পার্সন পরিবর্তন, আমরা যে প্রথমে যে পয়েন্টগুলো দেখছিলাম সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। এইবার একটু তোমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু মনে করার ট্রাই করো তো। ওয়াজ আছে না, ওয়াজ সলভিং, তারপরে কোন টেন্স এটা? বলো এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। আর প্রশ্নে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে হ্যাড বিন। এখন আমি তোমাদের জন্য যে শর্টকাটটা আনছিলাম সেটা যদি তোমরা একটু স্লাইডটা একটু যদি শুধু দেখো, দেখো তোমাদের জন্য আমি কত সহজ এনে দিয়েছি। এই লেখাগুলো একটু কি হলো, এগুলো একটু মুছে দিই। দেখো তোমরা, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়। এই যে এই কথাটি আমি কিন্তু বারবার করে বলছি, যেগুলো মনে রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখা খুবই জরুরি। এই যে তাহলে আমাদের এই ওয়াজের জন্য এই যে হ্যাড বিন বসছে, আর এই সলভিং এখানে বসে গেল, একদম ইজি। এটা আমি এই জন্য বারবার করে বলছি, 3 নাম্বার টেবিলটা খুবই জরুরি জানার জন্য। এই যে এই ওয়াজের জন্য বসছে আমাদের হ্যাড বিন আর এই সলভিং এই জায়গায়। কেউ যদি মনে করে স্যার আপনি তো আরো একটা জিনিস শেখাইছিলেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাও হবে। আবার 3 নাম্বার ছকটা যদি কেউ এভাবে ভেঙে ভেঙে মনে রাখতে পারে তার জন্য খুব ইজি। এইবার আসি আমরা আরেকটু, এই যে পারসন, কোন পারসন এটা? ফার্স্ট পারসন। তার মানে প্রশ্নে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলেই পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। কোন কোন পারসন? নোট, এটা এটা নোট, একদম খারাপ মুখস্থ করে ফেলবো। কোন কোন পারসন? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলেই প্রশ্নে সেটা কি করতে হবে? পরিবর্তন। তাহলে এটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সব সময় কিন্তু সাবজেক্টের কাছে যাবে, সব সময়। তাহলে মাই কিন্তু হির কাছে যাবে। এই জায়গাটা এর সমস্যা, মাই হির কাছে গেলে কি হবে? মাই হির কাছে গেলে কি হবে? আচ্ছা আমরা একটু এখানে আসি। প্রশ্ন ছিল মাই, আর আমাদের সাবজেক্ট ছিল হি। একটা জিনিস খেয়াল করে দেখো, এটার নাম পসেসিভ আর এটা কিন্তু সাবজেক্ট। আমাদের প্রশ্ন কি আছে? আমাদের প্রশ্নে আছে পসেসিভ, প্রশ্নে কি আছে? পসেসিভ। তার মানে এই সাবজেক্ট যেটা আছে এরও পসেসিভই বসবে। তার মানে ঠিক প্রশ্নে যে ফর্ম থাকবে উত্তর করতে গেলে ঠিক সেই ফর্মটাই বসবে। কথাটা আরেকবার ভালো করে শুনে নাও, প্রশ্নে ঠিক যে ফর্ম থাকবে উত্তর করতে গেলে ঠিক সেই ফর্মই বসবে। তার আমাদের প্রশ্ন ছিল কি? মাই। তাহলে মাই যদি হির কাছে যায়, প্রথমত অবস্থায় আমাদের সাবজেক্ট হি হবে। এখন বলো, হির তো 3টা ফর্ম শিখে এসেছি, হি, হিম আর হিজ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে হির পজিটিভ ফর্ম কি? হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। আমি আবারও বলছি, কথাটা খুব ভালো করে শুনে নাও, প্রশ্নে ঠিক যে ফর্ম থাকবে উত্তর করতে গেলে ঠিক সেই ফর্মে বসবে। তাহলে হির পজিটিভ ফর্ম কি? হিজ। স্যার তাহলে যদি এখানে মি থাকতো, তাহলে এখন বলো মি কোন ফর্মে আছে? মি আছে অবজেক্টিভ ফর্মে। তাহলে মি যদি হিমের কাছে যায়, হির 3টা ফর্ম,
একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে হিজ। তাহলে উত্তর আমাদের হিম হবে, কারণ এটা 2 নাম্বার ফর্ম, এরও 2 নাম্বার ফর্ম, এটা 3 নাম্বার ফর্ম, এটাও 3 নাম্বার ফর্ম। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এই কথাটা মনে করে শোনো। যদি আমি আরেকটু বলি তোমাদেরকে, যে প্রশ্নে যে ফর্ম থাকবে উত্তর করার সময় ঠিক সেই ফর্ম হবে। কথা কি ক্লিয়ার? এই যে এই লাইনটা তোমাদের জন্য, দেখো এবার আসো, এই দেখো, তোমরা তো বুঝতে পারছো না? খেয়াল করে দেখো একটুখানি। দেখো এটা 3 নাম্বার ফর্মে ছিল, আর এর 3 নাম্বার ফর্ম, হির 3 নাম্বার ফর্ম। এই যে আমাদের হি, এর 3 নাম্বার ফর্ম হচ্ছে হিজ। আরো আসি, আমার কিন্তু আরো আছে। আমি কিন্তু এটা অনেক বড় জিনিস দিয়ে বোঝাইছি তোমাদেরকে, যে তোমাদের যেন খুব সহজে তোমরা যেন বুঝতে পারো, ওদের কোনো কষ্ট না হয়। ন্যারেশন 1 ক্লাসেই আমরা অনেক কিছু বুঝে যাবো, যেন বারবার দেখতে না হয়। কি বলছো দেখো, এখন আছে উইথ ইওর হেল্প, মনে আছে তো? ইওর কত নম্বর ফর্মে আছে বলো? ইওর আছে আমাদের 3 নাম্বার ফর্ম, মানে পজিটিভ ফর্মে আছে। তাহলে ইওর কিন্তু আমাদের কি সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন সবসময় যায় অবজেক্টের কাছে। তাহলে ইওর যাবে মির কাছে। আসো এবার আরেকটা চ্যাপ্টার এখান থেকে করি। ইওর যদি মির কাছে যায়, এখন বলো ইওর, এটা আমাদের প্রশ্নে আছে, প্রশ্নে এটা কিন্তু পজিটিভ, এটা পজিটিভ, তাহলে কত নম্বর ফর্ম? এটা 3 নাম্বার। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে অবজেক্টের কাছে যায়। সেকেন্ড পারসন কার কাছে যায়? অবজেক্টের কাছে। তাহলে বলো ইওর কত নাম্বার? 3 নাম্বার। প্রশ্নে আছে এটা কি পজিটিভ, ওই একই কথা, 3 আর পজিটিভ একই কথা। আর ইওরটা কিন্তু সেকেন্ড পারসন, অবজেক্টের কাছে যাবে। তাহলে অবজেক্ট ছিল কি? অবজেক্ট ছিল মি। অবজেক্ট কি ছিল? মি। তাহলে ইওর যদি মির কাছে যায়, প্রথমত অবস্থায় এটা আই হয়ে যায়, কারণ এর সাবজেক্টিভ ফর্ম। প্রথমে যার কাছে যাবে তার আগে প্রথমে সাবজেক্টিভ ফর্মটা নিয়ে আসতে হবে, তারপরে এটা কি ফর্ম আছে আমরা সেটা ডাইভার্ট করব। তাহলে মি আছে। এইবার বলো আই এর যে 3টা ফর্ম শিখে এসেছি আমরা, আই, মি, মাই। আমাদের এটা কত নম্বর ফর্মে আছে? 3। আর আমি বলেছি প্রশ্নে যা থাকবে, এই যে প্রশ্নে যে ফর্ম থাকবে উত্তর করার সময় ঠিক সেই ফর্মে বসবে। তাহলে এই যে, তাহলে আই এর 3 নম্বর ফর্ম হচ্ছে মাই, তাহলে আমাদের উত্তর হবে মাই। এর থেকে সহজ কথা আমার কাছে আর জানা নাই। এই যে মাই, মাই হেল্প। বলো পার্সনের এই পরিবর্তনটা সবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে কমেন্টে আমার জানাবা, দরকার হলে পার্সনের উপর আরো গুরুত্বপূর্ণ আমি আরো কিছু বলবো। যা গুরুত্বপূর্ণ আছে বলে দিয়েছি, এগুলো আবার রিপিট করবো। তাহলে আমাদের মোটামুটি ভাবে ন্যারেশনের ফার্স্ট স্টেজটা আমাদের কাভার হয়ে গেছে। এইবার ন্যারেশন করতে গেলে আমাদের যে 5টা পার্টস অফ স্পিচ, মানে আমাদের যে সেন্টেন্স প্রয়োজন, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি, সেই জিনিসগুলো আমরা মানে 1 to 1 করে আমরা দেখবো। এটা দেখি আমরা। আজকে 2টা না দেখতে পারলেও একটা দেখবো, রুলস। 2টা দেখতে পারলে খুব ভালো হতো। অনেক সময় চলে গেছে। ভালো করে দেখো, টাইটেলটা দেখছো? অ্যাসার্টিভ, ওই যে বললাম সেন্টেন্স যে 5টা আমাদের আছে, অর্থন ধরে যে 5টা প্রকার, সে আমরা সেটা দেখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের আজকে আলোচনা। রুল 1, আগে যা করছো এগুলো একদম মুখস্থ করে ফেলবা, ভাষা সুন্দর করে নোট করে নিয়ে একদম মুখস্থ করে ফেলবা। আর যে জায়গায় সমস্যা সেই জায়গায় কমেন্টস আমাদের বলবা, স্যার আমাদের এই জায়গায় সমস্যা, আরেকবার একটু বোঝাই দেন, আমি বোঝাই দেবো আবার।
রিপোর্টিং ভার্বে, আমাদের এখন কেউ বলো না স্যার রিপোর্টিং ভার্ব কি জিনিস, আমরা কিন্তু আগে শিখে এসেছি। রিপোর্টিং ভার্বে সেইড, খুব গুরুত্বপূর্ণ কথাটা, সেইড এর পর অবজেক্ট না থাকলে ইনডিরেক্ট স্পিচে সেইডের মানে সেইড অপরিবর্তিত থাকে, তার মানে সেইডের কোনো পরিবর্তন হয় না, সেইড সেইডই থাকবে। আবার বলছি, সেইডের পরে যদি কি না থাকে, অবজেক্ট না থাকে, অবজেক্ট না থাকলে সেইড যা আছে তাই থাকবে। ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে বা উঠে দ্যাট বসে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটাকে লিঙ্কার বলা হয়। দুটো বাক্যকে যুক্ত করবে যারা। অ্যাসার্টিভে তাহলে বলো তো কমা ইনভার্টেড কমার জন্য আমরা কি বসাতে পারি, এটার জন্য আমরা অ্যাসার্টিভে দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট প্লাস পারসন, দেখে এসেছি আমরা এর আগে, টেন্স পরিবর্তন হবে প্লাস এক্সটেনশন। দেখো এই কথাগুলো তোমরা কিন্তু সব আগে সবগুলোতে দেখে এসছো, তোমাদের কাছে একদম ইজি লাগবে, এখন মনে হবে ন্যারেশন একদম পানির মতো। হ্যাঁ, যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করতে পারো তোমাদের কাছে পানির মতোই মনে হবে। প্রশ্ন এটা থাকবে ডিরেক্ট। রাফসান সেইড আই এম রিডিং এ স্টোরি বুক নাও। মনোযোগ সহকারে এক্সাম্পলটা দেখো, তারপরে এটার উত্তর করো। খেয়াল করে দেখো এই সেইডের কি কোনো অবজেক্ট আছে? তার মানে আমরা একটা বাক্য দেখি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের এই বাক্যের সাবজেক্ট এটা আর এটা ভার্ব, তাহলে বলো এই দুটো জিনিস আছে, অবজেক্ট কি আছে? তার মানে অবজেক্ট না থাকলে, আমরা তো আগেই দেখে এসেছি রুলসে, অবজেক্ট না থাকলে এই সেইডের কোনো পরিবর্তন হয় না, সেইড যা আছে তাই থাকবে, সেইড যা আছে তাই থাকবে। আর এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। ওই যে উপরে লিখে দিয়েছে, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। তাহলে ভালো করে দেখো, এর জন্য আমাদের দ্যাট হলো, তাহলে বলো এটার নাম কি, মনে আছে তো? এটার নাম কিন্তু রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কিন্তু আমাদের আছে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে সেটা কার কাছে যাবে? এই যে রাফসানের কাছে। ফার্স্ট পারসন থাকলে সেটা কার কাছে যাবে? সাবজেক্টের কাছে, তারপর রাফসানের কাছে গেছে। যদি রাফসানের কাছে যায় তাহলে খেয়াল করে দেখো হি, কি বসবে? হি, কারণ রাফসান ছেলে। এখন কথা স্যার এখানে রাফসান কেন দিব? রাফসান তো এর আগে আমরা দিয়েছি একবার, একটা বাক্যে পরপর দুইটা নাউন না দেওয়াই ভালো। হ্যাঁ, তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, ব্র্যাকেটে দিয়ে আর লিখে দিতে পারো, আর তার মানে আরটা রাফসানকে নির্দেশ করছে। আরো সহজ হয়ে গেল তোমাদের জন্য যে হিটা কেন হয়েছে, রাফসানের জন্য হয়েছে। তাহলে আমাদের বলো, এই যে আমাদের যে অংশটুকু আমরা সলভ করলাম, এখান থেকে এই যে হি পর্যন্ত কারণ কোনো বুঝতে অসুবিধা আছে? এখন টেন্স আমরা দেখি, এবার টেন্সে আসি। তাহলে সবার প্রথমে আমাদের, আমি কিছু তোমাদের নোট বলে দিব, এটা শেষ করে নেওয়ার পরে নোট বলবো। এইবার এম রিডিং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উত্তর করলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি তো সিঙ্গুলার, এই জন্য এরপর ইজ বসছে, হি ইজ রিডিং এ স্টোরি বুক। এইবার আসো, খেলা তো এখানে শুরু। চিনতে পারছো এটা? চেনা যায় এটাকে? বলো তো। হ্যাঁ চেনা যাচ্ছে। আমরা কত নম্বর টেবিলে পড়ছিলাম? এটা ফ্ল্যাশব্যাকে যাও। আমরা এটা 2 নম্বর টেবিলে পড়ছিলাম, নাও থাকলে দেন বসে, এই সেই জিনিস। দেখছো, তুমি সব ঠিক লিখছো, তোমার কোনো ভুল নাই। তুমি সেই লিখছো, দ্যাট লিখছো, টেন্স চেঞ্জ করছো, পারসন পরিবর্তন করছো, কিন্তু দেনটা দাওনি, এখানে নাও নাওই রাখছো, তোমার কিন্তু ক্রস। এই জন্য ন্যারেশন করতে গেলে খুব সিনসিয়ার ভাবে কাজ করতে হবে, খুবই সিনসিয়ার ভাবে কাজ করতে হবে। হ্যাঁ, দেখো Anwar said, I have done the work.
তাহলে সেইড পরে তো অবজেক্ট নাই, তাহলে আনোয়ার সেইড বসে গেল, এটার জন্য দ্যাট। আই যাবে কিন্তু আনোয়ারের কাছে, এই যে বলেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যাই, এটা কই হি, তোমরা ব্র্যাকেট দিয়ে এ লিখে রাখতে পারো, মানে হিটা আনোয়ারের জন্য হয়েছে। মনে আছে হ্যাভ থাকলে হ্যাড হয়, হ্যাড এর পরে সবসময় বি3, এই যে হ্যাড বি3 দা সাম অবজেক্ট, সবগুলো সেম এইভাবে। এখন তোমাদের আমি যেটা বলবো এটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। যখন তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, ফার্স্ট অফ অল তোমরা যে জিনিসটা লক্ষ্য করবা সেটা হচ্ছে পারসন কি আছে সবার আগে, এটা সবার আগে এটা। তার আগেও আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যদি আমি আরেকটু ব্যাখ্যা করে দিই, কোন সেন্টেন্স কোন সেন্টেন্সে আছে বাক্য, কোন সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভে থাকলে এক জিনিস হয়, ইন্টারোগেটিভে থাকলে এক জিনিস হয়, তারপর তোমার হচ্ছে অবজেক্টিভে থাকলে একরকম হবে, এক্সপ্রেসিভে থাকলে আরেক রকম হবে, সেইটা এই জন্য বললাম কোন সেন্টেন্স আছে। 2 নাম্বার পারসন কি আছে। 3 টেন্স কি আছে। ভালো করে দেখো কিন্তু এই জিনিসগুলো তোমাকে জানতেই হবে, কোন সেন্টেন্সে আছে, কি পারসন আছে এবং টেন্স কি আছে। আরেকটা জিনিস 4 নাম্বার, বাক্যে কোনো অ্যাডভার্ব আছে কিনা। তুমি একটু চিন্তা করে দেখো, এই 4টা পয়েন্ট যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে একটা ন্যারেশনে তুমি ফুল মার্কস পেতে পারো। মনে করো সাপোজ তুমি উপরের 3টা সব ঠিক করছো, এই বাক্যে অ্যাডভার্ব ওই যে নাও, নাও সমান সমান তুমি দেন দাও, তাহলে বলো নাও তুমি নাও রেখে দিছো দেন দাও, তার মানে কিন্তু ক্রস। তাহলে তুমি উপরের 3টা স্টেজ করলে কিন্তু হবে না, লাস্ট স্টেজে তোমাকে দেখতে হবে। তার মানে ন্যারেশন করতে গেলে তোমাকে পুরো অংশটা তোমাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। এটা ছিল আমাদের অ্যাসার্টিভের প্রথম রুলস। এটা এর সাথে আরেকটা রিলেটেড আছে বলে আজকে রুলস নাম্বার 2 পর্যন্ত পড়ে আজকে ছেড়ে দিব। এই যে রুলস নাম্বার 2, আজকের লাস্ট রুলস এটা, এই পর্যন্ত। আমরা আগেটাই পড়ছিলাম যে অবজেক্ট না থাকলে সেইড এর কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু আমাদের রুলস নাম্বার 1 এ ছিল। 2 নাম্বার কি বলছে দেখো, রিপোর্টিং ভার্বে সেইড এর পরে অবজেক্ট থাকলে, ভালো করে দেখো, থাকলে সেইড টু, কার জন্য, সেইড টু, শুধু সেইড না, সেইড টু এর পরিবর্তে টোল্ড বসে। কি বসবে, তাহলে সেইড এর পরে টু যুক্ত কোনো অংশ থাকলে তার জন্য আমাদের কি বসবে, এই সেইড টুর জন্য আমাদের টোল্ড বসবে। এই যে টোল্ড বসছে। ইনভার্টেড কমার জন্য ওই যে আমরা আগে শিখে এসেছি দ্যাট প্লাস দ্যাট প্লাস ওই আগের মতনই পারসন ও টেন্স পরিবর্তন হবে। ভালো করে দেখো এবার খুব মনোযোগ সহকারে, এটা আর আমাদের এই যে এটা 2 নাম্বার, হি সেইড টু মি। খেয়াল করে দেখো এই সেইড টুর জন্য সেইড টু কিন্তু বসানো যায়, আবার তুমি চাইলে টোল্ডও লিখতে পারো।
কিন্তু সেইড লিখলে টু লিখতেই হবে, শুধু সেইড যেতে হবে না, যে এরকম হি সেইড মি এরকম লেখা যাবে না। সেইড রাখা যাবে, কিন্তু সেইড রাখলে টুটাই রাখতে হবে। আর যদি টোল দাও তাহলে এই টোটাল অংশটা জন্য টোল বসবে, ভালো করে বোঝানো এটা। কমা ইনভার্টার, এই যে মি বসলো, কমা ইনভার্টার কমার জন্য দ্যাট ইউ সেকেন্ড পারসন, ইউ এর কাছে গেলে ইউ, মির কাছে গেলে আই হবে। আর আর থাকলেও এখানে আমাদের অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, প্রায় এর পরে ওয়াজ বসছে বাকি অংশ। তো কিন্তু আগে এই ক্লাসগুলো দেখে এসেছি যে কোনটা কার মানে পাশে বসে। এবারে এটা দেখো, সেই টু মি আই ওয়াজ হ্যাপি। আমি বারবার বলছিলাম যে একটা জিনিস সিরিজটা দিয়ে রাখো, সেই ঘরটা দেখো। এই সেই টুর জন্য সেই টুই রাখা যায়, আবার টোল্ডও রাখা যায়। আর এই হচ্ছে অবজেক্ট। তার মানে অবজেক্ট শুধু মি না, মি, হিম, হার, দেম, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, হার মাদার, হিজ ফাদার, এগুলো থাকলে সেগুলো আমরা অবজেক্ট করি। আর এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আই যাবে হির কাছে। আই হির কাছে গেলে কি হবে, কারণ আই সাবজেক্টিভ ফর্মে আছে, এক নাম্বার ফর্ম। তাহলে এটার এক নাম্বার ফর্ম বসে গেছে। এই যে এই জায়গাটায় ভুল করে, অধিকাংশ ছেলে মেয়েরাই এই জায়গাটায় ভুল করে। ওয়াজ থাকলে কিন্তু শুধু হ্যাড না, হ্যাড বিন হবে, হ্যাড বিন হবে, এই জায়গাটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? দেখো কি বলছে, মীরা সেই টু শিলা, তাহলে বলো সেই টুর জন্য কি বসবে, এই যে টোল্ড, তাহলে মীরা টোল্ড শিলা, মীরা টোল্ড শিলা। কমা ইনভার্টার কমার জন্য বসলো দ্যাট। যখন দেখবা রিপোর্টিং ভার্বের দুইটাই নাউন, নাউন দুইটি, একটা সাবজেক্ট একটা অবজেক্ট, তখন আমরা এই নামের প্রথম অক্ষরগুলো ব্যবহার করতে পারি, মানে বোঝানোর জন্য যে এই শিটা কার জন্য হয়েছে, মীরার জন্য হয়েছে, এই জন্য এখানে শি আনছি। আর এই জায়গাটা একটু খেয়াল করো, উইল থাকলে উড হবে, আর এই উডটা কিন্তু মডেল অক্সিলারি। আর এটা মনে রাখো, মডাল অক্সিলারি এর পরে ভার্বের সর্বদাই ভি1 ফর্ম বসে। কি বসে? ভি1 ফর্ম বসে। তাহলে এই যে রিচ, ইওর, মনে আছে? ইওরটা আগে কিন্তু অনেক চেঞ্জ করে খুব ভালো করে বুঝাই দিয়েছিলাম। ইওরটা কার কাছে গিয়ে কি জন্য কি হলো পুরোটা বুঝাই দিয়েছি, আরেকবার দরকার হলে দেখে নাও। ইওর এটা আমাদের কিন্তু 3 নাম্বার ফর্মে আছে, আর এটা কিন্তু আমাদের সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে কিন্তু আমাদের শিলার কাছে যাবে। তাহলে ইওর যদি শিলার কাছে যায়, তাহলে প্রথমত অবস্থায় আমাদের কি হবে, শি হবে, শি, কারণ শিলার সাবজেক্টিভ ফর্ম আছে শি। এখন বলো এটা 3 নাম্বার ফর্ম, তাহলে শির 3 নাম্বার ফর্ম কি, শির 3 নাম্বার ফর্ম কি বলো, শি, হার, হার, এর উত্তর আমাদের হবে হার। এই দেখো হার এসছে। আর এই যে হারটা কার জন্য বসছে, শিলার, এই জন্য এখানে এস দিয়েছি। হোম, টুমরো থাকলে হবে দা নেক্সট ডে, এই যে দা নেক্সট ডে। দেখো এবার আমি যে পয়েন্টগুলোর কথা বলছিলাম, এই যে পয়েন্টগুলা দেখো তো, পয়েন্টগুলো সব ঠিক আছে কিনা, বোঝা গেছে? বলো। বলো কার কোন জায়গায় সমস্যা আছে, এবারে বলো দেখি। ক্লাসটা খুব মনোযোগ সহকারে তোমরা করবা। আজকে অ্যাসার্টিভের 2 নাম্বার প্রশ্নটা আমি শিখাই দিয়েছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, যদি তোমাদের রেসপন্স সেভাবে পাই, আমি পরবর্তী যে নিয়মগুলো আছে অ্যাসার্টিভ থেকে শুরু করে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, প্রত্যেকটা অংশই এরকম ধরে ধরে বোঝাই দিব। ন্যারেশনের কোনো অংশই বাদ যাবে না। শুধু বিশ্বাস করে আমার সাথে লেগে থাকো, দেখো ভালো কিছু সম্ভব হবে। আর যারা বর্তমানে এখন 7-এ আসো, যারা এখন 8-এ আসো, যাদের বার্ষিক পরীক্ষা কিছুদিন পরে আবার নভেম্বরে, তাদের কিন্তু অনেক জায়গায় সমস্যা আছে, কারণ ন্যারেশনটা তোমাদের কাছে কিন্তু খুবই নতুন, ঠিক আছে? তার জন্য ন্যারেশনের এই চ্যাপ্টারটা এইভাবে করলে
আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে যে আমি একটু লিখে দিচ্ছি, ইংলিশ গেটওয়ে 2.0। হ্যাঁ, আর লিখে দিচ্ছি না থাক। আর তোমরা এখান থেকে বেশি বেশি ক্লাসটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা, বেশি রেসপন্স করবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।